এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। দ্বিজেন্দ্রলাল রায়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এ কথাটি কেউ ভাবতে পারে না, এ কথাটি কেউ চিন্তা আনতে পারে না। আমার দেশ সেরা, আমার দেশ শ্রেষ্ঠ। সবাই দেশ থেকে এখন পালিয়ে যেতে চায়। শেখ হাসিনাকে তো বাধ্য করা হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বা চলে যেতে, কিংবা তাকে বের করে দেওয়া হয়েছে। আর সমস্ত মানুষ তারা নিজেরা এখন বাংলাদেশ থেকে বের হয়ে যেতে চায়, কারণ বাংলাদেশটা আর এখন ওই পরিস্থিতিতে নাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কথাটা কেউ এখন ভাবতেও পারে না। যে দেশে মানুষের, জীবিত মানুষের কোনো নিরাপত্তা তো নাই, একজন মৃত মানুষ তার লাশটা পর্যন্ত আজ বাংলাদেশে নিরাপদ না। গতকাল রাজবাড়িতে যে অভূতপূর্ব ঘটনা ঘটল, যা ইতিহাসে বিরল। বিরল কেন বলি? এরকম ঘটনা ইতিহাসে কখনো কোথাও কেউ পড়ে নাই, কেউ জানে না। জীবিত মানুষের প্রতি মানুষের রাগ থাকে, বিদ্বেষ থাকে, তাকে হত্যা করা হয়, এমনকি জীবিত কবর দেওয়া হয় শুনেছি। মারতে মারতে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এভাবে হত্যা করা হয়। নিকৃষ্টভাবে হত্যার অনেক নজির আছে। কিন্তু একজন মানুষ যে মারা গেছে, যাকে দাফন করা হয়ে গেছে, সেই লাশ কবর থেকে তুলে এনে তৌহিদি জনতারা যেভাবে মব করলো এই দখলদার ইউনূসের দেশে, এটা অবাস্তব, অসম্ভব, অকল্পনীয়, ন্যাক্কারজনক, ঘৃণিত। কোনোভাবেই একে নিন্দা জানানোর ভাষা আপনি খুঁজে পাবেন না। কোনো ভাষাতেই না, কোনো ব্যাকরণে কোথাও খুঁজে পাবেন না এর নিন্দা জানানোর ভাষা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি এখন তলানিতে। যারা সাধারণ ছাত্র জনতা ছিল, তাদের দাবি কি ছিল? বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকেই জেনে না জেনে, যারা বুঝতে পারে না আসলে কি হতে যাচ্ছে, তারা ওই আন্দোলনে শরীক হয়েছিল। শেষ পর্যন্ত কি তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছে? পারে নাই। তারা তাদের দাবির থেকে সরে গেছে, তারা ক্ষমতার দিকে চলে গেছে। ক্ষমতা তাদেরকে পাগল করে দিয়েছে। তারা এখন যা ইচ্ছা তাই করতেছে। এত অঘটন, এত রক্ত, এত অন্যায়, এত অবিচার, এত মব, ডাকাতি, ধর্ষণ বাংলাদেশের স্বাধীন হবার পর 1971 সালের পরের থেকে এই পর্যন্ত ঘটনা ঘটে নাই। যে ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক। যারা উপদেষ্টা আছে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় দেশটা মগের মূল্যকের চেয়ে মবের মূল্য কি যেন ভালো তাদের কাছে। তারা মব বলতেও রাজি না। তারা বলতে চায় এটা প্রেশার গ্রুপ, এটা নাকি প্রেশার গ্রুপ। আর যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিওতে এসে ঘোষণা দিয়েছিলেন, আমি এর দায়িত্ব নিলাম। কি দায়িত্ব নিছেন আপনি? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি দায়িত্ব নিছেন? দেশটাকে ধ্বংস করার দায়িত্ব নিছেন, নাকি দেশটা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন? আপনি তো বলেছিলেন আপনি দেশটা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু এখন তো দেখা যায় দেশটাকে আপনি ধ্বংস করার দায়িত্ব নিয়েছেন। যেখানে মব হচ্ছে সেখানে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মবদের পাহারা দিচ্ছেন। এমনকি মব সন্ত্রাসীদেরকে আপনাদের ট্যাঙ্কের ভিতরে ভরে নিয়ে এসে তাদের নিরাপত্তা দিচ্ছেন। যে ডাকাতি করে তাদেরকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন, গৃহস্থকে দিচ্ছেন, আপনারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। ন্যায়ের পক্ষে যে কথা বলে তাকে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন, যারা অন্যায় করছে তাদেরকে আপনারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিচ্ছেন। 32 নম্বর ভাঙা হলো, আপনারা নীরবে দাঁড়িয়ে দেখলেন। যে কোনো জায়গায় যত অঘটনগুলি ঘটে, মবেরা অঘটন ঘটায়, আপনারা দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দেন। একজন মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে 7-8 জন, একটা মেয়ে যেভাবে অকথ্য ভাষায় কথা বলল, যা কিনা বাংলাদেশের ইতিহাসে বিরল। সে তো একটা পরিবারের অংশ, একটা পরিবারেরই মেয়ে। সে কিভাবে এরকম আজে বাজে ভাষায় কথা বলে, যা ভাবতেও গা শিহরিয়া ওঠে, যা কোনোদিন আগে চিন্তাও করা যায় নাই। সেই সব অঘটন এখন বাংলাদেশে ঘটে যাচ্ছে। জাতির বিবেক যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়, বুয়েট, তাদের স্লোগানগুলি, মিছিলগুলি দেখেন। ওই মাছের পচনের মতো, একটা মাছ যখন পচে মাথার থেকে পচে,
বাংলাদেশটাও সেরকম। উচ্চশিক্ষিত প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিবেক হওয়ার কথা, সেখান থেকে পতন শুরু হয়েছে। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ছাত্ররা যখন ভর্তি হয়, তারা মানুষ হওয়ার জন্য ভর্তি হয়, শিক্ষিত হওয়ার জন্যে, ডাক্তার হওয়ার জন্যে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে, সমাজসেবক হওয়ার জন্যে। কিন্তু যখন বের হয়, দেখবেন দাড়ি টুপি নিয়ে একজন তৌহিদি জনতা হিসাবে বের হয়েছে, একজন হুজুর হয়ে বের হয়। একজন ডাক্তার হয়ে বের হওয়ার কথা, সে লম্বা দাড়ি টুপি পরে একজন হুজুর হয়ে বের হচ্ছে। এমনকি বিস্ময়কর ঘটনা, যেসব ব্রিলিয়ান্ট ছেলে পেলে যারা নাকি বুয়েটে চান্স পায়, তারাও শেষ পর্যন্ত সেখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হয় না, বের হয় একজন তৌহিদি জনতা হিসেবে। এদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয় বুয়েটে মানুষের স্বপ্ন থাকে, ছাত্রদের স্বপ্ন থাকে সেখানে ভর্তি হবে, সেখানে কি হচ্ছে আজ? এরকম মব সন্ত্রাস, এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? হুমায়ুন আজাদের এই কথাটি আমার সবসময় মনে পড়ে। এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? তিনি বলেছিলেন, এদেশে একদিন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার অপরাধে মুক্তিযোদ্ধাদের বিচার হবে। তাই হচ্ছে দেশে। যে দেশের মানুষের দেশপ্রেম নাই, মুক্তিযোদ্ধাদের প্রতি কোনো প্রেম নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, সে দেশের ভবিষ্যতের চেয়ে ভালো হতে পারে না। আমাদের দেশের মানুষ আজ বিবেক বলতে নাই, আমাদের দেশের কোনো মানুষের বিবেক বলতে কিছু নাই। তারা শুধুমাত্র ধর্মীয় উগ্রবাদ ছাড়া আর কিছুই বোঝে না। তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, ভারত আমাদের শত্রু। ভারত চারিদিকে বাংলাদেশের। এই ভারত আসলে শত্রু কেন ভাবে? এই রাজাকার এবং তাদের দোসররা ওই একটাই ন্যারেটিভ, পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা রেখেছে এই ইন্ডিয়া বাংলাদেশ। সেই কারণে ইন্ডিয়ার প্রতি যত ক্ষোভ, বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করায়, যা করে আর এখন পার পাচ্ছে না তৌহিদি জনতা। এমনকি ইউনুস, যাকে নিয়ে মানুষের স্বপ্ন ছিল, যেসব তৌহিদি ছাত্র জনতা যারা চেয়েছিল যে ইউনুস এসে দেশটাকে সিঙ্গাপুর আমেরিকা বানায় দিব, অনেক সুন্দর করে দেশটা গড়ে তুলবেন, কিন্তু দেখেন সে কি করলো। আয়সা তার নিজের 600 কোটি টাকা মাফ করে নিলেন। 2030 সাল পর্যন্ত তার সমস্ত লাভের টাকার কোনো রকম ট্যাক্স দিতে হবে না। গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধাগুলি উনি গ্রহণ করলেন। তারপরেও কি উনি এখানে থেমে থেকেছেন? থেমে থাকেন নাই। তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য কাউকে কিছুই বলেন নাই। যারা মব করেছে, এটা সেটা করেছে, কোনো কিছুতে তিনি বিচার করেন নাই। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এর দায়ভার কিছুতেই এড়াতে পারেন না। তিনি বলছেন, আমি দায়িত্ব নিলাম। যেহেতু তিনি দায়িত্ব নিতে পারেন নাই, ভদ্রভাবে তার উচিত ছিল, যদি সে দায়িত্ব পালনে অপারগ হয় তাহলে তার বলা উচিত ছিল, আমি দায়িত্ব পালন করতে পারছি না, আমি পদত্যাগ করলাম। কিন্তু এখন বোঝা যাচ্ছে উনি পদত্যাগ করবেন কেন? কারণ এটাও ডক্টর ইউনূসের মেটিকুলাসলি প্ল্যানের একটা অংশ। দেশটা এইভাবে ধ্বংস হয়ে যাবে আমাদের কারোই কাম্য নয়। আজকে ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, বিভিন্ন জায়গায় মানুষ তাদের স্ট্যাটাস, তাদের লেখা পড়ে দেখেন। এক কবি খুব দুঃখ ভারাক্রান্ত মনে তার 2 ছেলের জন্মদিন উপলক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। তিনি লিখেছেন, আমার 2টা সন্তান বড় হচ্ছে আর ভয় হচ্ছে। আমি কোন বাংলাদেশে এদেরকে রেখে যাচ্ছি? এদেশে কি এরা নিরাপদ থাকবে? মানুষের মতো মানুষ হবে তো? এরকম একটা অনিশ্চয়তাপূর্ণ বাংলাদেশ তো তাদের স্বপ্ন ছিল না, কোনো মানুষেরই স্বপ্ন ছিল না। যেখানে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকদের জীবনের কোনো নিরাপত্তা নাই, তাদের কথা বলার কোনো অধিকার নাই, বাক স্বাধীনতা নাই। আপনি সত্য কথা বলবেন, আপনাকে ধরে নেওয়া যাওয়া হবে। আপনি 71-এর কথা পক্ষে বলবেন, আপনাকে ধরে নেওয়া যাওয়া হবে। রাজাকার, আলবদর, আল শামসদের এখন বাংলাদেশ। কিন্তু সব কিছুর মধ্যেও দিনের পরে যেমন রাত আসে, রাতের পরে দিন, ইতিহাস এরকমই। ইতিহাস শুধু পাল্টায়, সময় পাল্টায়, কিন্তু ঘটনাগুলির পুনরাবৃত্তি ঘটে, খুব নির্মমভাবেই ঘটে। কিন্তু ইতিহাসের নির্মম শিক্ষা এটাই, কেউ কখনোই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। আমাদের বাংলাদেশ আবার মূলধারায় ফিরে আসবে। আমরা আবার বলতে পারবো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এজন্য আমরা বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারবো একদিন, সেই প্রত্যাশায়। আমি ফিরোজ, টেক্সাস থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।